সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজ্যের পুলিশের সম্পূর্ণ রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে সেখানে বলে এসেছেন জানারুল কেন পুলিশকে সেখানে পাঠালো না। এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে তৃণমূলই পুলিশ, পুলিশই তৃণমূল। রামপুরহাটের গণহত্যা, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, আইনের শাসনের অবলুপ্তি এবং বেআইনি অস্ত্র উদ্ধারের নামে যে নতুন করে মানুষকে আরেকটা ধাপ্পা দেবার প্রচেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আগামী সোমবার দুপুর 2টোর সময় ওয়েলিংটন স্কোয়ার থেকে আমাদের একটি মিছিল রানী রাসমণি পর্যন্ত যাবে। মিছিল শেষে একটি প্রতিবাদ সভা হবে। এই মিছিলে আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত বিধায়করাই মিটিংয়ে উপস্থিত থাকবেন এবং ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সমস্ত পদাধিকারী এই মিছিলের নেতৃত্বে থাকবেন। কয়েকদিন আগে 11 বছরের একটি সংখ্যালঘু তরুণীর ওপরে অত্যন্ত নক্কারজনকভাবে শারীরিক নির্যাতন চলেছে। গতকাল তার অপারেশন হয়েছে। আরজিকর হসপিটালের এইচডিইউতে সে এখন ভর্তি আছেন। আমরা যে কোনো কারণেই হোক তাদের নাম এবং তার পরিচয় প্রকাশ করছি না। এই ধরনের বীভৎস এবং নির্মম ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে এবং প্রতিবারের মতো অত্যন্ত দক্ষতার সঙ্গে, সততার সঙ্গে এই ঘটনাটিকে সম্পূর্ণ চেপে যাওয়ার একটি প্রক্রিয়া চলেছে। কিন্তু যেহেতু বিষয়টি একটি তরুণীর, সেজন্য অত্যন্ত স্বাভাবিক কারণেই আমরাও তার পরিচয় আপনাদের সামনে আনছি না। আমরা আশা করব জাগ্রত সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে একটু তদন্ত করে দেখবেন। রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে আজ থেকে রামপুরহাট এসডিও অফিসের সামনে বিজেপির ধর্না চলছে। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ধর্না অবস্থানে উপস্থিত আছেন। অনির্দিষ্টকাল পর্যন্ত এই ধর্না চলবে। এটা নিঃসন্দেহে যে সিবিআই এর তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে মহামান্য আদালতের পক্ষ থেকে, কিন্তু বিষয়টি শুধু রামপুরহাটের মধ্যেই সীমাবদ্ধ নেই। গোটা বীরভূম জেলা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় আজকে কার্যত মানুষকে ভীত সন্ত্রস্ত করে মানুষের সমস্ত অধিকারটুকু কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছে বর্তমানের রাজ্য সরকার। দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে এত মানুষ গ্রেপ্তার হচ্ছেন, হঠাৎ মুখ্যমন্ত্রী বলার পরই অস্ত্র উদ্ধার শুরু হয়ে গেল। তাহলে প্রশাসন জানতো অস্ত্র কোথায় ছিল? এই অস্ত্র ব্যবহার করবার জন্য খোলা মাঠ রেখে দেওয়া হয়েছিল এই সমাজ বিরোধীদের কাছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের নির্বাচনকে প্রভাবিত করবার জন্য এবং যে কোনো জায়গায় প্রতিবাদী কণ্ঠস্বরের উপর আক্রমণ করবার জন্য। মানুষকে বিভ্রান্ত করার যে রাজনীতি চলেছে, তার সবচেয়ে বড় উদাহরণ হলো আবার গতকালকে আমরা দেখলাম যে আনিসের পরিবারের কাছে রাজ্যের 2 পদস্থ মন্ত্রী সেখানে পৌঁছে গেলেন, কিন্তু রাজ্যের মন্ত্রীদের উপরে এই মুহূর্তে মানুষের কোনো আস্থা নেই, তারা সেখানে ঢুকতে পারলেন না। অর্থাৎ সরকার সর্বতোভাবেই উৎকোচ দিয়ে মানুষের জীবনকে কিনে নিতে চাইছেন। সমস্ত আগ্রাসনকে, সমস্ত আক্রমণকে, সমস্ত খুন সন্ত্রাসকে অনুদানের মধ্যে দিয়ে সরকার মুড়ে ফেলতে চাইছেন, প্রতিবাদকে স্তব্ধ করতে চাইছেন। কিন্তু আজ পশ্চিমবঙ্গের মানুষ সংঘবদ্ধ হয়ে সরকারের এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, এই খুন রাহাজানির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। রামপুরহাটের
যারা মারা গেছে, যারা মেরেছেন এবং যারা মেরেছেন দুজনেই ভয়ার্ত। আজকে তাদেরও লাইফ থ্রেট চলেছে। আমাদের দলের নেতৃবৃন্দের সঙ্গে, জেলা নেতৃবৃন্দের সঙ্গে, আমাদের সংখ্যালঘু মোর্চার নেতৃবৃন্দের সঙ্গে তারা যোগাযোগ করেছেন। প্রত্যেকেই প্রাণের ভয়ে আছেন। মানুষকে আতঙ্কগ্রস্ত রেখে এই ভয়ের পরিবেশ তৈরি করে আমার মনে হয় কোনো চিরকালীন শান্তি তারা সেখানে প্রতিষ্ঠিত করতে পারবেন না। রাজ্যের মানুষ আশাবাদী, বীরভূম জেলার সাধারণ মানুষও আশাবাদী যে সিবিআই এর তদন্তের ফলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং যে যার অঙ্গুলি হেলনে আজকে দীর্ঘদিন ধরে এই সন্ত্রাস, এই দখলদারি চলেছে, আজকে তার মুখোশকে এই সিবিআই এর তদন্ত খুলে দিতে পারবে। আজকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা তো বলছেন যে সিবিআই তদন্ত হচ্ছে, যারা যারা যুক্ত আছে তাদের সামনে আসবে। তৃণমূল বলছে যে নারদা মামলায় শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এফআইআর-এ, অথচ তাকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে কোন যুক্তিতে এই সিবিআইকে নিরপেক্ষ বলা যাবে? সেটা মহামান্য আদালতের কাছে গিয়ে বলুক কোন সিবিআইকে নিরপেক্ষ বলা যায় কিনা। এই প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না। রাজ্য পুলিশের মতো সিবিআইটা বিজেপির কোনো শাখা সংগঠন নয়। সুতরাং এ সম্পর্কে কোনো তাদের প্রশ্নচিহ্ন থাকলেই আজকে তারা সেটা আদালতের কাছে জানাতে পারেন। প্রশ্ন বিজেপির কাছে করলে হবে না, প্রশ্ন করতে বলুন তৃণমূল কংগ্রেসকে, সাধারণ মানুষের কাছে। কেন অনিশ খানের পিতা সিবিআই চাইছেন? কেন আমাদের ঝালদার নিহত কাউন্সিলরের স্ত্রী আজকে সিবিআই তদন্তের দাবি করছেন? কেন আজকে বীরভূমের মানুষ অনুদান পাওয়ার পরেও, তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেবার পরেও তারা বলছেন পুলিশ আমাদের কোনো কাজে আসবে না, পুলিশ আমাদের বাঁচাতে পারবে না, এই পুলিশের উপরে আস্থা নেই? এর উত্তর তারা দিতে পারে, বিজেপি দিতে পারবে না। শ্রমিকরা 1 বছর আগেও বীরভূমের এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে আপনারা বাজিরাও সিংহামের সঙ্গে তুলনা করেছেন। তাহলে 1 বছরের মধ্যে কি এমন হলো যার ফলে আপনাদের সেই মিথটা ভেঙে গেল? আমাদের কে বাজিরাও সিংহামের কথা বলেছেন কোন মিটিংয়ে দাঁড়িয়ে? কোনো বিচ্ছিন্ন একটা শব্দবন্ধকে তুলে এনে পুরো ব্যবস্থাটাকে তো পাল্টে দেওয়া যায় না। পুলিশ কোনো নিরপেক্ষ সংগঠন নয়। রাজ্যের পুলিশের সম্পূর্ণ রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে সেখানে বলে এসেছেন জানারুল কেন পুলিশকে সেখানে পাঠালো না। এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে তৃণমূলই পুলিশ, পুলিশই তৃণমূল। সেখানে কোনো বিশিষ্ট অফিসারকে বিচ্ছিন্ন করে রাখা যায় না। এই সমস্ত ঘটনার পিছনে আছে তৃণমূল পার্টি, তাদের রাজনৈতিক মতাদর্শ, রাজ্য পরিচালনার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি। এতে এই দৃষ্টিভঙ্গি দিয়ে কোনোদিন এই রাজ্যে সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয়। সাধারণ ধর্মঘট রয়েছে এবং সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দাবি যেরকম রয়েছে, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও একাধিক দাবি রয়েছে। তো 28 তারিখে আপনারা আবার মহামিছিলের ডাক দিয়েছেন। মানে কোথাও কি এটা মানে আপনাদের এই গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে যে ওটা একটা আপনাদের সঙ্গে তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং এবং 28 তারিখে যে সাধারণ ধর্মঘট, সেই সাধারণ ধর্মঘটকে বানচাল করার জন্য ইঙ্গিত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা? এই সমস্ত গল্প বামপন্থীরা তৈরি করতে করতে আজকে তারা এই রাজ্যে প্রান্তিক শক্তি হয়ে গেছে। দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর সূর্য এখানে অস্তমিত, বিধানসভা বাম শূন্য। এর কারণ হচ্ছে এই দিদি মোদির তত্ত্ব। মানুষ এই তত্ত্বকে প্রত্যাখ্যান করেছে। এর আগেও তৃণমূলের বিরুদ্ধে এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিয়মমাফিক তারা একটা বন্ধ ডাকেন এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে সেই বন্ধটাকে নিজেরাই ব্যর্থ করে দেয়। এক্ষেত্রেও তারা একটি বন্ধ ডেকেছেন। আমরা মনে করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রাসঙ্গিক ঘটনা হলো রামপুরহাটের ঘটনা, আইন শৃঙ্খলার ঘটনা, নিরপরাধ নারী শিশুদের জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা। তার প্রতিবাদে আমরা মিছিল করছি, তার বিরুদ্ধাচারণ করে আইন শৃঙ্খলা, ভেঙে পড়া আইন শৃঙ্খলা নিয়ে আমরা মিছিল করছি। তো কে ধর্মঘট ডেকেছেন, মানুষ সেটা ব্যবস্থা করবে। ধর্মঘট যদি সফল হয়ে যায় তাহলে বেশি মানুষ তো মিছিল দেখতে পারবেন না, তাদের তো আনন্দ হওয়া উচিত। এতে রাস্তা যদি সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়, সমস্ত ট্রেন চলাচল, বাস চলাচল যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিজেপির মিছিল তো ব্যর্থ হয়ে যাবে। আর সমস্ত কিছু যদি জনজীবন স্বাভাবিক থাকে তাহলে তো মানুষ বেশি মিছিলকে দেখতে পাবে। তো তাদের তো উল্টে খুশি হওয়া উচিত।
যে সময় অন্তত একটা মিছিল বেরোচ্ছে রাস্তায়। আসলে এই মুহূর্তে নিজেদের প্রাসঙ্গিক করবার জন্য এবং সর্বভারতীয় রাজনীতিতে কোনোভাবে বিজেপি বিরোধিতার নামে আবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক আসনে বসার জন্য বামেরা একটা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কখনো কংগ্রেসের সঙ্গে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গে বিষোদ্গার করবেন আর দিল্লিতে গিয়ে সীতারাম ইয়েচুরির আমন্ত্রণে সাড়া দেবেন। এটা তো ঘোষিত 28-29 তারিখের বন্ধ, এক নম্বর এটা ঘোষিত, 1 মাস আগে ডাকা। আপনারা বিবেচনা করতে পারতেন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আপনাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কোনো স্ট্রিট কর্নার মিটিং যদি কোনো জায়গায় থাকে সেদিন সেখানে অন্য দল সভা করে না। কোনো মিটিং যদি কোনো জায়গায় চলে, পাশ দিয়ে যদি কোনো মিছিল যায়, সেই মিছিলটা তখন স্লোগানিং বন্ধ রাখে, সেটা একটা রাজনৈতিক সৌজন্য। কিন্তু যেখানে দেশের সরকারের বিরুদ্ধে বন্ধ ডাকা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে আপনি বন্ধ ডাকছেন, সাধারণ ধর্মঘট ডাকছেন দুদিনের, তো স্বাভাবিকভাবেই এটাও তো তাদেরও গণতান্ত্রিক অধিকার শাসক দলের বা সরকারি দলের যে তারা তাদের কর্মসূচি পালন করবে। দুটোই মানুষের সামনে আছে, মানুষ যেটাকে গ্রহণ করবে সেটাই, আবার মানুষই সেটা দেখতে পাবে। আপনি কিছুক্ষণ আগে বললেন আমির খানের কথা বলছেন, কালকে দুজন মন্ত্রী গেছিলেন, আপনি ফিরাদ হাকিম বলেছে যে গতকাল আমি ওখানে গেছিলাম, চাইলে ভেতরে ঢুকতে পারতাম। তিনি একটা বক্তব্য রেখেছেন যে আমি কার্যত সিংহ, নিজেকে সিংহ বলে পরিচয় দিয়েছেন, এবং যারা বিরোধীরা হয় লাফালাফি করছে, কিছু চ্যাংড়া কোটাল করে শব্দ ব্যবহার করেছেন, এবং তারা নাকি কুকুর এবং হায়নার মতন সেটা চিৎকার করছে। কি বলবেন? উনি অত্যন্ত সততার সঙ্গে তার দলের রাজনৈতিক সংস্কৃতি, তার দলের যে ভাষা সংস্কৃতি, সেটাই আমাদের সামনে তুলে এনেছে। হতাশা থেকে এবং ব্যর্থতা থেকে কার্যত তিনি কথা বলছেন। কিছুদিন আগে পর্যন্ত যেখানে দুহাত তুলে মানুষ তাদের আশীর্বাদ করেছিলেন, যে মানুষগুলোকে দিনের পর দিন বিজেপি বিরোধিতার নামে বিজেপির বিরুদ্ধে একটা হিংসাত্মক করে তুলেছিলেন, আজকে সেই মানুষগুলো পশ্চিমবঙ্গে রুখে দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবেই সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা লাগার ভয়ে তিনি এই সরকারের সংখ্যালঘু মুখ বিভিন্ন জায়গায় গিয়ে যত বেশি করে প্রয়োজনে অপ্রয়োজনে বিজেপিকে আক্রমণ করেন, তো দেখা গেল এই মুহূর্তে রাজ্যের সংখ্যালঘুরা কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছেন। সেখানে ববি হাকিম যখন ঢুকতে পারলেন না, আমার মনে হয় এটা একটা অশনি সংকেত, মানুষ বুঝতে পেরেছেন। আমরা যেটার উপর ভিত্তি করেছি মানুষ সেটা বুঝতে পারছেন, সেটা ববি হাকিমকে প্রশ্ন করলে বুঝতে পেরে যাবে। এটা রাজনৈতিকভাবে লাভ ক্ষতি নিয়ে আমরা চলি না। আমরা তো হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা এই রাজনীতিতে বিশ্বাসই করি না। সাম্প্রদায়িকতার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, ব্লক ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু উদ্বাস্তুদের জন্য আন্দোলন করেছিলেন, তার গলায় গেরুয়া রঙের ফেট্টি পড়তে হয়নি, রুদ্রাক্ষের মালা পড়তে হয়নি, মাথায় তিলক কেটে কাপালিক সাজতে হয়নি। তিনি দাঁড়িয়েছিলেন, তার পেছনে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছেন। আমরা এই রাজনীতিতেই বিশ্বাস করি না, বিভাজনের রাজনীতিতে যারা বিশ্বাস করে এই প্রশ্নের উত্তর তারা দিতে পারে। তৃণমূল বলছে যে রাজনৈতিক স্বার্থে এই যে সিবিআই থেকে শুরু করে যা কিছু রামপুরহাটের বিষয় নিয়ে যা কিছু করছে সেটা পুরোপুরি রাজনৈতিক স্বার্থে, আমাদের কিছু লুকোনোর কিছু নেই। বিজেপি আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন, বিজেপির মধ্যে একাধিক ভাগ, তাদের এখন মৃতদেহ চায়। বিজেপি রাজনৈতিক স্বার্থে আন্দোলন করছে। মৃতদেহের রাজনীতি কোনোদিন বিজেপি করেনি। এখনো পর্যন্ত কলকাতা হাওড়ার অলিতে গলিতে খুঁজলে তাপসী মালিকের সেই পোড়া মৃতদেহের বিভিন্ন প্ল্যাকার্ড মানুষের চোখে পড়বে। তাপসী মালিকের মৃত্যু নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। তাপসী মালিকের মৃত্যু নিয়ে একজন বামপন্থী মনস্ক নাট্যকার তিনি নাটকও মঞ্চস্থ করেছিলেন। তাপসী মালিকের মৃতদেহকে দেখিয়ে যারা নির্বাচনী বৈতরণী পার করবার চেষ্টা করেছেন, তাদের এ ধরনের কথা বলার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। মেরেছে তৃণমূল কংগ্রেস, মারা গেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এই দুই প্রতিভাবান ব্যক্তির লড়াইতে আমরা তো দেখেছি কিভাবে
এই ব্যক্তিগুলো অত্যন্ত প্রতিভাবান, সমাজের একদম প্রান্তিক অবস্থায় থেকে তারা যেভাবে প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছেন এবং যে প্রাসাদোপম অট্টালিকা তৈরি করেছেন, নিঃসন্দেহেই প্রতিভাবান। তো এই প্রতিভাবান মানুষদের সংঘর্ষের মধ্যে ঢুকে গিয়ে কিছু নিরপরাধ মহিলা এবং শিশু জীবন্ত পুড়ে মারা গেছেন। মৃত্যু যে কোনো অবস্থায় দুঃখের। ভাদু শেখের মৃত্যুও নিন্দনীয়, তার দাদার মৃত্যু নিন্দনীয়, অত্যন্ত ঘৃণ্য। তারা যে কাজই করে থাকুক না কেন, কারুকে খুন করা তো কোনো পথ হতে পারে না, কিন্তু এই পথ তৃণমূলের পথ, ও পথটা আমাদের চেনা পথ নয়। রামপুরহাট কাণ্ডে একটা নতুন জিনিস দেখা গেল যে বরাবর দেখা গিয়েছে যে সিবিআই প্রশ্নে তৃণমূল বিরোধিতা করেছে। এবারই প্রথম, মানে আজকেও তৃণমূল তাদের যে অবস্থান করেছে সেখানে তারা বলেছে যে আমরা সিবিআই চাইনি ঠিকই দলের জায়গা থেকে, আমরা মনে করেছিলাম সিটের তদন্তই যথেষ্ট, কিন্তু যেহেতু হাইকোর্ট দিয়েছে সুতরাং আমরা সেটাকে মেনে নিচ্ছি এবং সিবিআই নিয়ে আমরা কোথাও বাধা দেব না, আমরা সমস্ত রকম সহযোগিতা করব। কিন্তু বিজেপি যদি একটা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ফায়দা আন্দোলন করতে এটা বলা ছাড়া তো তৃণমূল কংগ্রেসের কাছে অন্য কোনো পথ খোলা নেই। হাইকোর্টের যে অবজারভেশনে একটি শব্দ অত্যন্ত পরিষ্কার করে লেখা আছে যে সিট যে তদন্ত করেছে, যে কখন করেছে, সেটা সেখানে কোনো এফেক্টিভ কন্ট্রিবিউশন নেই। 2 নম্বর বলেছে যত ল্যাকুনাস আছে আমরা সেটাকে পুরো ফার্নিশ করছি না। তাদের বলা হয়েছে সমস্ত তদন্ত যতদূর এগিয়েছে, যদিও তারা বিশ্বাস করেননি মহামান্য আদালত, সেটা সিবিআই এর কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের কাজ বন্ধ করার জন্য। এ কথা বলার পর তো রাজ্য সরকারের কাছে অন্য কোনো পথ খোলা নেই। জনমনে এরা প্রতিষ্ঠিত যে সিট, সিআইডি কিংবা পুলিশ দ্বারা কোনো নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়। তদন্তকে প্রথম থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। রাজ্য পুলিশের ডিজির সাংবাদিক সম্মেলনে সেটা মানুষের সামনে উঠে এসেছে। ডিজি প্রথমেই বলে দিয়েছেন এটা কোনো রাজনৈতিক খুন নয়, ব্যক্তিগত রাইভালরি বা অন্য কোনো গ্রুপ জড়িত কিনা সেটা দেখার জন্য আমরা তদন্ত করব। তারপরে আমাদের এখানকার রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ওখানে গিয়ে বলেছেন ষড়যন্ত্রের তত্ত্ব। তো এরপরে আর তাদের কোনো বলার জায়গা থাকে না। প্রতিদিন বাড়ছে, তৃণমূল বলছে 5 রাজ্যে জেতার পর এটা মানুষকে উপহার দিচ্ছেন আপনারা। যে কোনো বিরোধিতার করার সময় সুন্দর সুন্দর শব্দবন্ধ বেছে নেওয়া এটা কাজ হতে পারে। তো এটা তো কোনো কবির লড়াই নয়, এটা পরিস্থিতি বাধ্যবাধকতা। আজকে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে, একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে সারা পৃথিবীর অর্থনীতির একটা নতুন মোড় নিয়েছে। সেই সঙ্গে গত 1.5 বছর যাবৎ এই বিপরীত এবং প্রতিকূল অর্থনৈতিক অবস্থায় কেন্দ্রীয় সরকারকে সমস্ত জনমুখী প্রকল্পকে চালাতে হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের দুজনেরই ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এসেছে। তো সেখানে কোন পরিস্থিতিতে কোন বাধ্যবাধকতায় মূল্যবৃদ্ধি হচ্ছে এবং তেল, পেট্রোল, ডিজেলের দাম বাড়ার ক্ষেত্রে যে সবসময় সরকারের ভূমিকা থাকে না এটাও মানুষ জানেন এবং ভারতবর্ষের মানুষের আস্থা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে আছেন। তারা বিশ্বাস করে যে তিনি যথাসময়ে এই পরিস্থিতি থেকে এই দেশকে বার করে নিয়ে আসবেন। কিন্তু যখন কেন্দ্র সরকার পেট্রোল এবং ডিজেলের উপর থেকে তাদের প্রাপ্ত করের কিছুটা হ্রাস করলো, মানুষকে কিছুটা স্বস্তি দেবার চেষ্টা করেছিল, তখন কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি, আমরা কোনো সদার্থক পদক্ষেপও দেখতে পাইনি। সুতরাং শুধু কেন্দ্র বিরোধিতার নামে, শুধু পেট্রোল ডিজেলের নামে, এটা তো বলছি আমরা অস্বস্তিকর। এই অবস্থা দুর্ভাগ্যজনক, এটা মানুষের উপরে চাপ বাড়বে। দল হিসেবে আমরা চিন্তিত, আমরাও কেন্দ্রীয় সরকারকে বলছি বিষয়টির উপর নজর দিতে। সরকার সরকারের মতো করে চলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে শুধুমাত্র রামপুরহাটের ঘটনা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য আজকে নতুন করে চারিদিকে এই পেট্রোল ডিজেল নিয়ে নাটক করছেন। ওই রাস্তায় মিছিল না করে তাদের প্রাপ্ত করের টাকাটা কিছুটা হ্রাস করে দিন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হবেন।
আর কেন্দ্রীয় সরকার বিরোধী দলনেতার নিরাপত্তা আরও বাড়াচ্ছে। তৃণমূল বলছে যে কেন্দ্রীয় বাহিনী বর্ডারে কোনো কাজ নেই, কাশ্মীরে কাজ নেই, মাওবাদীদেরও কোনো সমস্যা নেই, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে আর এখানে শুভেন্দু অধিকারী নিরাপত্তা বাড়ছে। শুভেন্দু অধিকারী বারবার আক্রান্ত হচ্ছেন। কেন্দ্র গোয়েন্দা সংস্থার কাছে তাদের খবর থাকতে পারে, কেন্দ্র গোয়েন্দা সংস্থার খবর নিয়ে তার নিরাপত্তা বাড়িয়েছেন। কারণ নিরাপত্তা যখন রাজ্য সরকারের, এখানে তো বিরোধী দলের কোনো নিরাপত্তা নেই। তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের যখন কোনো নিরাপত্তা নেই, যখন তৃণমূল কংগ্রেসের 85%, 90% ভোট পাওয়া জেতা কাউন্সিলররা সন্ধ্যাবেলার পর বাড়ি থেকে বেরোচ্ছেন না, পার্টি অফিসে বসছেন না, পাড়ার ক্লাবে বসছেন না, সন্ধ্যা হলেই বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন, মোটরসাইকেলের পেছনে যখন কেউ এ পাড়া থেকে ও পাড়ায় যাওয়ার জন্য কোনো কাউন্সিলর উঠছেন না, এই পরিস্থিতি যখন শাসক দলের নেতা কর্মীদের, তো সেখানে স্বাভাবিকভাবে বিরোধী দলনেতা কোন অবস্থায় আছেন মানুষের বোঝা। বিরোধী দলনেতা যখন তার সার্টিফিকেট নিতে গিয়েছিলেন বিজয়ী হবার পর, রাস্তায় কি হয়েছিল, কিভাবে আক্রমণ করা হয়েছিল সেটা রাজ্যবাসী দেখেছেন। বিভিন্ন সময় ছাত্র সংগঠনের কোথায় তাদের অনুষ্ঠান চলছে, তার পাশ দিয়ে যাওয়ার সময় সেখান থেকে আক্রমণ চলেছে। তো পরিস্থিতি তৈরি হচ্ছে এরকম। কিন্তু তৃণমূল নিরাপত্তা বাড়ানো নিয়ে কোশ্চেন করছে, আদি বরং তৎকালীন বিজেপির লড়াই শুভেন্দুকে অনেকে পছন্দ করেন, তাই এই নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারা ওইসব তৃণমূলী চর্চা করবার জন্য বিজেপি রাজ্য দপ্তর নয়, বিজেপির অন্য অনেক কাজ আছে। সেটা হচ্ছে যে আজকে যেহেতু সিবিআই টিম রামপুরহাটে গেছে, আজকেও আবার এসডি অফিসে শুভেন্দু অধিকারী গেছে, তো এইটা নিয়ে তৃণমূল বলছে যে সিবিআই ও তো স্বাভাবিকভাবেই, এতগুলো মানুষ পুড়ে মারা গেছেন, সেখানে যারা মৃতের পরিবার তারা বলছে আমাদের নিরাপত্তা নেই, তারা বলছেন পুলিশ আমাদের সহযোগিতা করছে না, পুলিশের উপরে কোনো আস্থা নেই। প্রত্যক্ষদর্শীরা বলছেন পুলিশের সামনে প্রথমে খুন করা হয়েছে, তারপর আগুন লাগানো হয়েছে। তো মানুষ দুপক্ষই শাসক দলের, সেখানকার সাধারণ মানুষ বলছেন আমরা শান্তি চাই, বীরভূমের অবস্থার পরিবর্তন চাই। তো বিরোধী রাজনৈতিক দল সেখানে গিয়ে বিক্ষোভ সমাবেশ করবে না, প্রতিবাদ জানাবে না, মানুষ সব চুপ করে থাকবে, মানুষকে একদম একদিকে আগুন জ্বলাতে থাকবে, আর সমস্ত বিরোধী রাজনৈতিক দল নিজেদের দলীয় কার্যালয়ের মধ্যে বসে ভার্চুয়ালি নিজেদের মধ্যে প্রতিবাদ করবে। এটা তো সম্ভব নয়। বিরোধী দলের কাজ বিরোধী দল করেছে। রাজনৈতিক স্বার্থে এই আন্দোলন, রাজনৈতিক দল আন্দোলন করে রাজনৈতিক স্বার্থে। রাজনীতির এবং রাজনীতিকরাই সরকার পরিচালনা করেন। মানুষের চাওয়া পাওয়া, মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, মানুষের জীবন যন্ত্রণাটাই নিজের দেহ মনে মেখে নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনীতি করেন। আর সেই তার পথ কি হবে, সেই পথটা যখন কেউ ঠিক করে তখন একটা রাজনৈতিক দল ঠিক করে। রাজনীতির অর্থ একটা মতাদর্শের পাল্টা আরেকটা মতাদর্শ, একটা ভাবনার বদলা আরেকটা ভাবনা, একটা কর্মসূচি বনাম আরেকটা কর্মসূচি। কারোর বাড়িতে ঢিল মারাটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, কোথাও আগুন লাগিয়ে দেওয়া কারোর কর্মসূচি নয়, বা ল্যাংচা খেলে সেটা নিয়ে রাজনীতি করা কারোর কর্মসূচি হতে পারে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে 133 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে বালিগঞ্জের ক্ষেত্রে 17 কোম্পানি আর 116 আসানসোলের ক্ষেত্রে। মনে করছেন যে এই পরিমাণ কেন্দ্রীয় বাহিনীতে মানে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে? আমরা তো সাংবাদিকদের প্রশ্ন করছি যে আপনারা কি সন্তুষ্ট যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এসছে? আপনাদের কি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা ইনশিওর করতে পেরেছে যে আপনারা আক্রান্ত হবেন না, আপনাদের ক্যামেরাগুলো আবার বিগত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে ভেঙে দেওয়া হবে না, আপনাদের আবার কাউকে বাইপাস হসপিটালের ধারে ভাঙা পা নিয়ে পড়ে থাকতে হবে না? আপনারা আশ্বস্ত হলে আমরা আশ্বস্ত, পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত। তৃণমূল বলছে যে রামপুরহাটে মুখ্যমন্ত্রীকে তিনি রাজধর্ম পালন করেছেন, গুজরাটের মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালন করানো শেখানো উচিত। ওকে, গুজরাটের মুখ্যমন্ত্রীকে রাজধর্ম কিভাবে পালন করতে হয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে শেখা উচিত। ওজন্যই তো উনিও তো গিয়েছিলেন, দুজনেই একসঙ্গে বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন শিখবেন বলে। প্রধানমন্ত্রী অপেক্ষাও করছিলেন অন্য সভা থেকে যে উনি বেনারসে এলে বিশ্বনাথ মন্দিরের চত্বরে যদি দুজনের দেখা হয়ে যায়, উনি শিক্ষাটা দিয়ে দিতে পারতেন রাজধর্ম পালনের। কিন্তু উত্তরপ্রদেশের মানুষ বলে দিল না, এ পথ সে পথ নয়। উনি চলে এসেছেন, ওনাকে মানুষ সেখানে গ্রহণ করেছেন।